আচ্ছা, প্রতিবেশীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কি আনন্দিত হতে পারি? না, কখনোই হতে পারি না। এটা তো ঘটনা। ধরুন আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব নেই, সেটা প্রতিবেশীর দোষে হতে পারে বা আপনার নিজের দোষেও হতে পারে। কিন্তু তিনি যখন খুব বিপদে পড়ছেন তখন আমাদের কি আচরণ করা উচিত বা আমরা আচরণটা কীরকম করি? আমরা যদি নিজেরা ভালো হই তাহলে আমরা কিন্তু প্রতিবেশীর বিপদে তার ঘরে ছুটে যাব। ওসব আগাগোড়া ভাবনা চিন্তা করব না, এটা বিচার করবই না যে তিনি একসময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন কি না বা কী খারাপ ব্যবহার করেছেন। তিনি যখন বিপদে আছেন, যখন তার প্রাণ সংশয়, তাকে বাঁচানোই আমাদের একমাত্র কর্তব্য। কেন এই কথাগুলো আজকে বলছি? গত 3 দিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া সেই বীভৎস বিমান দুর্ঘটনা, যে আমাদের গত মাসের যে সাংঘাতিক দুর্ঘটনার স্মৃতি মনে পড়িয়ে দেয়। যে আমেদাবাদের যে ঘটে যাওয়া, আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল যে বিমানটি, সেটি ওড়বার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায়। এবং তার যে অপরিসীম ক্ষতি সেই ঘটনার, আমরা তার থেকে এখনও সামলে উঠতে তো পারিনি এবং অদূর ভবিষ্যতে কতটা সামলে উঠতে পারা যাবে সেটাও সন্দেহ আছে। কারণ অনেকগুলো পরিবার একেবারেই মানে নিঃস্ব হয়ে গিয়েছেন। তাদের হয়তো অনেক প্রচুর টাকা পয়সা ছিল, অনেক প্রতিষ্ঠা ছিল সমাজে, কিন্তু তারা এমন কিছু হারিয়েছেন, তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যে তাদের আর তারা ফিরে পাবেন না। এটা তো ঘটনা। ঠিক একই জিনিস, অনেকটা একই জিনিস ঘটে গেল। এবং আরও মর্মান্তিক এই কারণেই বলবো যে কতগুলি শিশু, হ্যাঁ বড়রাও অনেকেই মারা গিয়েছেন। একটি স্কুলের উপর ভেঙে পড়েছে একটি ফাইটার জেট, যেটি কিনা দিনে দুপুরে বোধহয় বেলা 1টা-1:30টার সময়, 1:10 আমি তাই শুনলাম, সময়টা এক্স্যাক্টলি 1:10, সেই সময় রীতিমতন ক্লাস 3 এবং 4-এর বোধহয় দোতলায় ক্লাস হচ্ছিল। এবং বাচ্চারা আজ ক্লাসরুমের মধ্যে অসহায়ভাবে, একেবারে নৃশংসভাবে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। তাদের কিছু করার ছিল না, তারা কিছু বোঝবার আগেই তাদের সব শেষ হয়ে গেছিলো এবং একটা ক্লাস পুরোপুরি ধ্বংস। আমি বেশি ডিটেলে এগুলো নিয়ে যেতে চাইবো না, কারণ এই ঘটনাটার উপর ডেফিনেটলি বেস করে কিন্তু আমি বলতে চাইছি অন্য আরেকটি আঙ্গিকে আমি পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করব। সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি। মনটা যথেষ্ট ভারাক্রান্ত, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে আমাদের ভারতবর্ষের বুকে গত মাসে, একই ঘটনা একইভাবে, অনেকটা একইভাবে, শুধু যাত্রী বিমান নয়, তাই মানুষের মৃত্যুর সংখ্যাটা হয়তো কিছুটা হলেও কম হতে পারে, কিন্তু একটা স্কুলের উপর, বাচ্চাদের স্কুল চলছিল, কলেজিয়েট স্কুলের উপর ভেঙে পড়েছে। বাংলাদেশের ঢাকার যে উত্তরা, সেখানে মাইলস্টোন স্কুলটির নাম, সেখানে যে বিমান ভেঙে পড়েছে তার পাইলট, তিনি হয়তো বেঁচে গিয়েছেন, বলা হচ্ছে তিনি মারা গিয়েছেন, কিন্তু আমি জানি না কোথাও দেখানো হয়েছে কি না যে সত্যিই তিনি মারা গিয়েছেন। কারণটা আমি পরে বলছি, আলোচনা করব। প্রথমে বলি যে এই ঘটনা ঘটার পর বলা হয়েছে প্রথমে যে 25টা বাচ্চা আহত, প্রথম দিন জানা গেল, ধীরে ধীরে প্রথম 2 দিনের মধ্যে 25টা বাচ্চা মারা গিয়েছে এবং বেশ কিছু আহত। তাদেরকে আশেপাশের সমস্ত হসপিটালের বার্ন ইউনিট, এমার্জেন্সি, সেখানে নিয়ে যাওয়া হলো। মানুষের মধ্যে দাবি উঠল যে সামন্তলাল সেন বলে যে মানে সার্জন, প্লাস্টিক সার্জন, যিনি খুব নামকরা বাংলাদেশের, আওয়ামী লীগের সময় তিনি বোধহয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মানে শেখ হাসিনার সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাত্র 6-7 মাসের জন্য। তো সেটা তার অপরাধ, সেই জন্য তাকে নজরবন্দি করা হয়েছে বা তিনি পালিয়ে বেড়াচ্ছেন, এরকম কিছু একটা, আমি এত ডিটেল বলতে পারবো না, তবে তিনি লোকচক্ষের আড়ালে রয়েছেন, এটা ঘটনা। কিন্তু এই পরিস্থিতিতে ভারতবর্ষ থেকে তারা শেষ পর্যন্ত, যেহেতু নিজেদের দেশে যথেষ্ট পরিমাণ বার্ন এবং প্লাস্টিক সার্জন নেই, বার্ন ইঞ্জুরি থাকলে যে স্পেশালিস্ট দরকার, এবং প্লাস্টিক সার্জন যত স্পেশালিস্ট, খুব দক্ষ সূক্ষ্ম হাতের কাজ যাদের, সেরকম মানুষ ছাড়া যেভাবে বাচ্চারা তাদের ক্ষতি হয়ে গিয়েছে শরীরে পুড়ে গিয়ে, কেউ সেটা ঠিক করতে পারবে না। এই রকম অবস্থায় যখন মানুষের মধ্যে দাবি উঠল যে ডক্টর সামন্তলাল সেনকে মুক্তি দিন, অন্তত প্যারোলে মুক্তি দিন কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য, তিনি যাতে চিকিৎসা করতে পারেন, এই বাচ্চা বা বড়রা যারাই আহত হয়েছেন, মানে যারা বেঁচে আছেন, তারা যাতে সুস্থ জীবনে ফিরতে পারেন, তার একটা চেষ্টা। কিন্তু সেটা করা হলো না আজকে ঘটনার 4 দিন, এখনও কিন্তু করা হয়নি এবং হবে না, সেটা বোঝা যাচ্ছে। কারণটা আর কিছুই নয়, ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে অবশ্যই আলোচনা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের, এবং ভারতবর্ষ থেকে প্লাস্টিক সার্জন এবং নার্সের টিম ইতিমধ্যেই গতকাল চলে গিয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন, তারা চিকিৎসা শুরুও করেছেন। কিন্তু সেই দেশে প্লাস্টিক সার্জন থাকা সত্ত্বেও ভারতবর্ষ থেকে নিয়ে যেতে হলো, হায়ার করে সার্জন নিতে হলো, আবার নার্সও নিতে হলো, কিন্তু নিজেদের দেশের যাকে মুক্তি দিলে অনেকজনকে ভালোভাবে সুস্থ করা যেত, সেটা করা হলো না, অবশ্য করেই রাজনৈতিক কারণে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমি এটাই বলবো। ডক্টর ইউনূস, যিনি এখন
প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু কোনো অবস্থাতেই নিজের রাজনৈতিক বা নিজস্ব একেবারে ব্যক্তি স্বার্থ চিন্তার কথা ভুলতে পারেন না। তার আরেকটা প্রমাণ রয়েছে, তিনি তার ফেসবুক পোস্টে গতকাল বা পরশু জানিয়েছেন মানুষের কাছে আবেদন করছেন। কি আবেদন? না, এই যে ঘটনা ঘটে গিয়েছে উত্তরার মাইলস্টোন স্কুলে, তার জন্য মুক্ত হস্তে আপনারা দান করুন। কোথায় দান করবেন? বাংলাদেশের সোনালী ব্যাংকে বলে একটি অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ডিটেল দিয়ে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টস ডিটেল। মানে জাস্ট কিছু বলার নেই, লজ্জা করে না। নিজে বলছেন মাত্র 25-30টা বাচ্চা, সরকারিভাবে বলা হয়েছে মাত্র 25 থেকে গতকাল অবধি বলা হয়েছে 27টা বাচ্চা, আজকে গিয়ে 31টা বাচ্চা এই বলা হয়েছে যে তারা মারা গিয়েছেন এবং বাকিরা উন্ডেড। তো ধরে নিলাম 100 জন 200 জন উন্ডেড। তাদের চিকিৎসা করানোর মতন অর্থনৈতিক পরিকাঠামো বাংলাদেশের নেই, এটা পাগলেও বোধহয় বিশ্বাস করবে না। আমার তো মনে হয় না সেটা। যদিও জানা যাচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখলাম যে যথেষ্ট মানে সঠিক চ্যানেল, যারা সঠিক খবর দেয় সেরকম একটি চ্যানেলে দেখলাম, আমি বলেই দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, যে শিবম দাস, তিনি বলছেন, এবং সেটা আরও বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে, তিনি বলছেন বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ সেটা তলানিতে এসে ঠেকেছে। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, এবং হয়তো সেটা একটা কারণ। তবে আরও একটা যেটা কারণ, সেটা খুবই মানে ঘৃণ্য ব্যাপারটা, যে উনি যেহেতু সুদের কারবারি, ডক্টর ইউনূস সেভাবেই উনি লোকের কাছে পরিচিত, সুদের কারবারি, সেজন্য টাকা ছাড়া উনি কিছু ভাবতে পারেন না। আমি বলছি না, বাংলাদেশের সাধারণ জনগণের এটা অভিযোগ, তারা পাগলের মতন হয়ে গিয়েছেন। আমরা দেখেছি গতকাল যে বোধহয় শিক্ষা সহসচিবের অ্যারেস্ট করতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে, এইরকম একটি দাবি নিয়ে যখন মাইলস্টোন স্কুলের যে কলেজিয়েট মানে যে কলেজের ছেলেরা, মাইলস্টোন কলেজিয়েট স্কুলের সঙ্গে যে কলেজ রয়েছে, সেই কলেজের ছেলেরা তারা যখন সেই প্রচণ্ড বিক্ষোভ দেখাচ্ছে, গেট ভেঙে ঢুকে পড়ছে শিক্ষা দপ্তরে, তখন কিন্তু তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? কারণ সমস্ত কিছু তো ফেল করেছে তো ঘটনা। এবং স্বাস্থ্যের কোনো পরিকাঠামোই নেই ধরে নেব, কারণ ভারত থেকে ডাক্তার নার্স নিয়ে যেতে হচ্ছে, তারপর নিজেদের দেশের প্লাস্টিক সার্জনকে মুক্ত করা হচ্ছে না, অবশ্যই রাজনৈতিক কারণে, এবং অর্থনৈতিক দুরবস্থা যে একেবারেই বাটি হাতে রাস্তায়, সেটা নিজেই প্রকাশ করে দিচ্ছেন, বলছেন যে মুক্ত হস্তে আপনারা দান করুন। মানে 100 থেকে 200 জন ধরে নিচ্ছি যারা আহত, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা করানোর মতন পয়সা একটা গভর্নমেন্টের নেই। অথচ সেই গভর্নমেন্ট কিনা মাত্র বোধহয় মাস 2-3 আগে তারা কিনা চায়নাতে গিয়ে সেই ডক্টর ইউনূস কি দাবি করেছিলেন? এটাই দাবি করেছিলেন যে 7 সিস্টার্স তো আমাদের দখলে। কাকে বুঝিয়েছিলেন? চায়নাকে, যে 7 সিস্টার্স তার দখলে। তো আপনার দখলে যখন 7 সিস্টার্স, তখন আপনার এইটুকুন ক্ষমতা নেই যে এই কটা মানুষের চিকিৎসা করাবেন? হাত পাততে হচ্ছে মানুষের কাছে। মানুষ কি বুঝতে বাকি আছে কিছু, যে ওনার সবসময় হাত পাতা স্বভাব? তবে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ যে তলানিতে, আমি তো বললাম যে এটা কিন্তু এতদিন মানুষের সামনে আনা হয়নি, জানতে দেওয়া হয়নি, আমরা ওই চ্যানেল থেকেই জানতে পারছি। এখন মানুষের সামনে এই দুর্ঘটনা ঘটার ফলে পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার, এটা আর ডক্টর ইউনূস লুকোতে পারছেন না। তবুও নির্লজ্জতা দেখুন, উনি কিন্তু পদত্যাগ করছেন না, কারণ ওনার গদিটা চাই। উনি গদিটা চাই বলেই তো এটা রীতিমতন বোঝা গেছিল, যখন বাংলাদেশে, আমি তখনও বেশ কতগুলি ভিডিও করেছিলাম, ছাত্র আন্দোলনের নাম করে আজকের যারা ছাত্র নেতা, তারা তখন উঠে এসেছিলেন খুব বড় বড় হামবড়া কথা, তারা এই প্রধান উপদেষ্টার সহযোগী হয়ে বিভিন্ন ভালো ভালো পদ পেয়েছেন এবং রীতিমতন ক্ষমতা ভোগ করছেন। শোনা যাচ্ছে অনেক টাকা পয়সাও ভোগ করছেন, অনেক টাকা পয়সার লুটপুট হয়েছে, রীতিমতো লুটপাট যাকে বলে। আর তাদেরই দেখা গেছে গতকাল যখন এই সব স্কুল কলেজের ছেলে মেয়েদের উপর লাঠিচার্জ করছে পুলিশ, হ্যাঁ বাংলাদেশের পুলিশ, সেই সময় সেই ছাত্র নেতারা বলছেন একেবারে মেরে ফেলা হবে যদি না এখান থেকে এক্ষুনি তোমরা চলে যাও। রীতিমতন ধমকি দেওয়া হচ্ছে ছাত্রদের, যারা অরিজিনালি ছাত্র। কারা এই ছাত্র নেতারা? যারা কিনা এই মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার জায়গায় বসানোর জন্য পাগল হয়ে গেছিলেন। অবশ্য করেই বিদেশের হাত তো ছিলই, সেটা তো আমরা প্রত্যেকেই বুঝেছিলাম তখনই, যে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পিছনে কাদের হাত থাকতে পারে। অবশ্য করেই সেন্ট মার্টিন দ্বীপ যারা দখল করে নিয়েছে, সেখানে মার্কিন সেনা বসেছে, অতএব তাদেরই ডেফিনেটলি আমেরিকার হাত রয়েছে, এটা সকলেই যারা এতটুকুন রাজনীতি বোঝেন তারা কিন্তু তখনই বুঝেছেন। তো ব্যাপারটা এখন হচ্ছে যে ডক্টর ইউনূস কোনো মুহূর্তেই, এই প্রচণ্ড বিপদের মুহূর্তেও তিনি রাজনীতিটা ভুলতে পারেন না, এবং নিজের পকেট ভরানোর জন্যই তিনি যে এই টাকা মানুষের কাছে তোলার
বাজার থেকে টাকা তোলার একটা চেষ্টা করছিলেন, ক্রাউড ফান্ডিং বলা যেতে পারে যাকে, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বলছেন এবং বিভিন্ন চ্যানেল তো অতি অবশ্যই বলছে। কারণটা একটু বিশ্লেষণ করে বলি। কারণ এই যে ধরুন টাকা তোলা বাজার থেকে, এটা কিন্তু হয়, কোনো দেশের গভর্নমেন্টও কিন্তু চায়, হাত পাততে হয় দেশের মানুষের কাছে। কখন? যখন সেই দেশে এমন একটা ডিজাস্টার হয়, যে আর্থকোয়েক বা ফ্লাড এই ধরনের কিছু, তখন প্রচুর টাকার একসঙ্গে প্রয়োজন পড়ে। কেন? কারণ হাজার হাজার লাখ লাখ মানুষের পুনর্বাসন, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হয় ইমিডিয়েটলি, মাত্র অল্প সময়ের মধ্যে। কিন্তু এখন কিন্তু তা নয়। এখন মাত্র 100 থেকে 200 জন, একদম স্পেসিফিক্যালি তাদের ব্যবস্থা, তাদের যে স্বাস্থ্য এড়ানোর ব্যবস্থা, তাদের যে বার্ন ইউনিটের চিকিৎসা, সেই ব্যবস্থা পর্যন্ত করার পয়সা একটা বাংলাদেশের গভর্নমেন্টের নেই। এটা বিশ্বাস করতে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু আর রাজি নয়। সেটা বোধহয় উনি বুঝতে পারছেন না। হয়তো বুঝতে পারছেন, বুঝতে পেরেও উনি চোখ বুজে থাকছেন, কারণ গদিটা ওনার চাই। উনি অনেক কষ্টে বাংলাদেশের এখনও যে নির্বাচন হতে দেননি, এবং আদৌ নির্বাচন হবে কি না এই ঘটনার পর ঘটনা প্রবাহ কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং মানুষজন কিন্তু এখন যে ওয়াকার ইউনুস যিনি আছেন, যে বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান, তার উপরেও যথেষ্ট ক্ষেপে রয়েছেন। কারণ আর কিছুই না, এই যে আমি বললাম প্রথমেই যে যে ফাইটার জেটটি চালানো হচ্ছিল, সেটা নিয়ে কিছু কথা আমার বলার আছে। একেবারে দিনের ব্যস্ত সময়, বেলা 1:10 বিমানটি ভেঙে পড়ে, এবং ওখানে যে বাচ্চারা খেলছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। বাচ্চারা দোলনায় দুলছিল এবং খেলাধুলো করছিল। ইমিডিয়েট ওই জায়গাটাতে যারা ছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের কোনো অ্যাকাউন্টস পাওয়া যায়নি, তাদের বাবা মায়েরা কি দাবি করে না? এবং মাত্র যে লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে, সেখানে আমরা সেটাও দেখেছি, মাত্র 25 থেকে 30 জন, 31 জন অবধি শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এবং যে সমস্ত চ্যানেলগুলো দেখাচ্ছে যে না, লাশের সংখ্যা আরও বেশি, রীতিমতন চটপাট করা হচ্ছে তাদের উপর, এটাও কিন্তু সমস্ত খবরে রয়েছে। এবং সারা বাংলাদেশ জুড়ে আবার ছাত্র সমাজ নেমে পড়েছে, তবে সেই ছাত্র সমাজ না, ছাত্র সমাজের সঙ্গে মিশে সেই বিশৃঙ্খলাকারীরা নয়, এরা প্রকৃত ছাত্ররাই এবারে দেখতে পাওয়া গেল নেমেছে। তারা প্রচণ্ড মারমুখী, তারা আর সহ্য করতে পারছে না, তারা বিভিন্ন প্রশ্ন তুলছে। এইবার বলি আমার নিজস্ব কিছু প্রশ্ন যে মাথায় এসেছে সেইগুলি। যে ব্যস্ত সময়, বেলা 1:10, স্কুল চলছে, খুব ভালো করেই জানা আছে যে বাংলাদেশের ঢাকা একটি প্রচণ্ড জনবহুল এবং ঘিঞ্জি শহর। আমরা এটা জানি যে রাস্তাঘাট কি পরিমাণ ঘিঞ্জি, যে সেখানে রিক্সা চলে বলে সবসময় যানজট লেগেই থাকে, এটা আপনারা সকলে জানেন। সেরকম অবস্থায় বাংলাদেশের উত্তরা, যে ঘন জনবসতি পূর্ণ একটি অঞ্চল, সেখানে ওই স্কুলের উপর দিয়ে ফাইটার জেট প্রশিক্ষণ করার কি খুব দরকার ছিল বেলা 1:10 সময়, যখন কি না স্কুলের মধ্যে ক্লাস চলছে? এগুলো তো রাত্রে করা যেতে পারতো, যখন অন্তত যদি বিপদ হয়। কেন বিপদ হয় বলছি? কারণ যে পাইলট বিমানটি চালাচ্ছিলেন তার এটি ছিল প্রথম একক যাত্রা, তার সঙ্গে আর কেউ ছিল না। সেক্ষেত্রে তিনি তো জানতেন নিজেকে কিভাবে বাঁচাতে হবে। এবং শেষ পর্যন্ত আজকে যে সিসিটিভি ফুটেজ দেখা গেছে, তাতে কিন্তু এটা দেখা গেছে, প্রথমে ধারণা করা হয়েছিল তিনি নিজেকে, তাকে ইজেক্ট করতে নির্দেশ দেওয়া হয়েছিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে, কিন্তু তিনি ইজেক্ট করেননি বলে তিনি খুব বড় বীর, এবং কত ভেবেছেন নিজেরকেও বিপদে ঠেলে দিয়েছেন ইত্যাদি, তাকে একটা বীর বিক্রম একটা ভূষিত করার একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। কারণ আশেপাশের যে সমস্ত সিসিটিভি, সেই সমস্ত ফুটেজ কিন্তু বিভিন্ন চ্যানেলে চলে এসেছে, এবং সেখানে আমরা কি দেখতে পেলাম, অবাক হয়ে আমরা দেখলাম তিনি কিন্তু ইজেক্ট করলেন, মানে বিমানটি ভেঙে পড়ার জাস্ট আগের মুহূর্তে তিনি প্যারাশুটে করে কিন্তু ছিটকে গিয়ে দূরে পড়লেন, যেখানে আগুনের কোনো আঁচ লাগেনি। আমি কি বলতে চাইছি, তিনি একটি ঘরের মধ্যে ভেঙে পড়েছেন শোনা গেছে, কারুর ঘরে, সেটি হয়তো পরিত্যক্ত কোনো ঘর, জিনিসপত্র রাখা ছিল, সেটা হতে পারে। কারণ 1.5 ঘন্টা পরে তাকে উদ্ধার করেছে বিমান বাহিনীরই একটি হেলিকপ্টার। তার আগে একটি অর্ধমৃত শরীর দেখিয়ে প্রচার হয়েছিল যে এইটি হচ্ছে পাইলটের মৃতদেহ, কিন্তু সেটা নয়। তাহলে কথা হচ্ছে, পাইলটকে হেলিকপ্টারে করে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? তার যে মৃতদেহ কি দেখানো হয়েছে? দেখানো কিন্তু হয়নি। আমি আগেই বলেছি তার কিন্তু শরীরে আগুন লাগার কথা নয়, কারণ তিনি প্যারাশুটে করে দূরে গিয়ে পড়েছিলেন। প্যারাশুট যেখানে পড়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, আগুন কিন্তু অন্য জায়গায় লাগলো, তিনি কিন্তু ছিটকে গিয়ে আরও মানে পূর্ব দিকে আরও পড়লেন, এরকম দেখা গিয়েছে। সেক্ষেত্রে তার তো বেঁচে থাকার কথা, তিনি কিন্তু বেঁচে গিয়েছেন ধরে নেওয়া হলো, কারণ তাকে দেখানো হয়নি। আমি জানি না সত্যি কি আর মিথ্যে কি, কারণ অরাজক অবস্থা চলছে বাংলাদেশে, সঠিক কিছু খবর আসছে না। তো যাই হোক, এইবার যে আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে দিনের বেলায় ফাইটার জেট ওড়ানোর পারমিশন কেন দেওয়া হয়েছিল?
এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছিল? কোনো একটি বিশেষ ঘটনার থেকে মানুষের দৃষ্টিটা ঘোরানোর জন্য? কারণ এই যে বাংলাদেশের যে গোপালগঞ্জ, সেখানে আমরা জানি শেখ মুজিবের যে জন্মভূমি, বঙ্গবন্ধু মুজিবের জন্মভূমি, এবং শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিব, সেটাও আমরা জানি। সেই জন্মভূমিতে বেশ কিছু মানুষ গিয়ে চেষ্টা করা হয়েছিল শেখ মুজিবের যে কবর সেটাকে ভাঙানো, ঠিক আছে? এবং সেখানকার কিছু মানুষজনকে মারা হয়েছে, রীতিমতন গুলি করা হয়েছে, গুলি চালনা করা হয়েছে তাদের উপরে, মানে একটা গন্ডগোল ভালো মতন হয়েছে এবং সেটা ধরা পড়ে গিয়েছে সাধারণ মানুষের চোখে। এবং সেই জিনিসটা নিয়ে প্রচণ্ড একটা গন্ডগোল শুরু হয়েছিল। সেটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই কি এটা করা হলো? নাহলে দিনের বেলা একটা ফাইটার জেট তার কোন প্রয়োজন ছিল? এবং নতুন নভিস পাইলটকে দিয়ে বেলা 1:10 যখন স্কুল পুরো মাত্রায় চলছে, সে ওই স্কুলের দিকেই গেল এবং সে নিজে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়লো নিজেকে বাঁচানোর জন্য। ভেঙে পড়লো বিমান, আমরা দেখতে পেলাম সিসিটিভিতে, এটাও দেখা গেছে বিমানে আগুন লাগলো। ওই পরিমাণে ফিউল ছিল এবং তাতে আগুন লাগলে সেই জায়গার কি ক্ষতি হতে পারে আমি যে বর্ণনার কথা শুনেছি সেটা আমি বলতে পারবো না। কিছুটা যা অল্প বলেছি, আমি তার বেশি বলা সম্ভব নয়, সেটা বলতে পারবো না, কারণ ভয়ঙ্কর বর্ণনা। যে কতগুলি শিশু ক্লাস 3 এবং 4 এবং আরও ছোট নার্সারি কেজির বাচ্চা, তাদের অনেকের বাবা মা তাদের কিন্তু মৃতদেহগুলিও পায়নি, তারা আর দেখতেই পেলো না, তাদেরকে আর দেওয়াই হলো না। বলা হচ্ছে 31 জন মারা গেছে, বড় বাচ্চা সবাই মিলিয়ে, মানে টিচাররাও ছিলেন তাদের মধ্যে, টিচার ছিলেন এবং বাচ্চারাও ছিল। কিছু বাচ্চা বেঁচে গিয়েছে যারা লাকি, কিছু বাচ্চা যেদিন মানে ওই দিন যারা স্কুলে যায়নি তারা আরও লাকি, তারা একেবারেই বেঁচে গিয়েছে। কিন্তু যারা চলে গিয়েছে তাদের বাবা মায়ের তো এইটুকুন অন্তত শেষ ইচ্ছা থাকবে যে তাদের মৃতদেহটা বাচ্চার মৃতদেহটা বাচ্চার বাবা মার হাতে তুলে দেওয়া হবে, কিন্তু সেই বিষয়ে কেউ কর্ণপাত করছে না, দেওয়া হচ্ছে না, কোনো মৃতদেহ দেওয়া হচ্ছে না। কি করা হচ্ছে? শোনা যাচ্ছে রাতের অন্ধকারে অনেক মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে, গাড়ি করে না হেলিকপ্টারে করে। এগুলো রটনা? এগুলো কি এক্সাজারেশন? এগুলো কি প্রচার? এগুলো কি গুজব রটনাকারীরা রটনা করছে? আমি বলতে পারবো না, তবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিছু দেখাচ্ছে। এই পরিস্থিতিতে সত্যি মিথ্যে কোনটা বোঝা খুব মুশকিল একটা ঘটনা। তো এই পর্যন্ত যা খবর দেখলাম তাতে সত্যি মাথা ঘুরে যাওয়ার মতন। এবং এই যে প্রশ্ন রাখলাম যে হঠাৎ করে এই ঘটনা দিনের বেলায় পারমিশন দেওয়া কেন হলো, কে পারমিশন দিয়েছিল, এর তদন্ত হওয়া প্রয়োজন। আমি জানি না কেউ এই তদন্তের দাবি তুলেছে কিনা। এখন অনেকে হয়তো আমাকে বলবেন যে আমি ভারতীয় হয়ে কেন বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি। কারণটা আর কিছুই নয়, কারণ বাংলাদেশ অনেক কিছু বড় বড় কথা বলে। এই যে বলেছি আমি 7 সিস্টার্স তো আমাদের দখলে, এই কথা মাত্র কিছুদিন আগে ডক্টর ইউনূস বলে গেছেন চায়নাতে গিয়ে, এবং সেটা ডেফিনেটলি আমাদেরকে ছোট করে দেখানোর জন্য, অপমান করার জন্য, এবং আরও অনেক কিছু পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে অনেক কিছু করা হয়েছে। তাহলে প্লাস্টিক সার্জন এবং সিস্টারের যে টিম, নার্সদের যে টিম, সেটা পাকিস্তান থেকে কেন আনা হলো না? আরে বাবা, এই প্রশ্ন আমার নয়, বাংলাদেশেরই বুদ্ধিজীবী মহলের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানা আছে ডক্টর ইউনূসের। এবং আমি ভারতীয় হয়ে এই জন্যই আমার ভিডিওটা করছি এই বিষয়ে, যে পাকিস্তান যখন তাদের বাবা, পাকিস্তান যখন তাদের বন্ধু, তাহলে পাকিস্তানকে কেন হেল্প করতে ডাকা হচ্ছে না? এবং বাংলাদেশের পাবলিকের কাছে কেন তিনি টাকা দেওয়ার জন্য অ্যাপিল করছেন? যদিও পাবলিকের গাতন খেয়ে যাকে বলে, পাবলিক এমন গালাগাল করেছে, সেই পোস্টটা ডিলিট করতে তিনি বাধ্য হয়েছেন। তবে আমার কাছে বেশ কিছু স্ক্রিনশট নেওয়া রয়েছে সেই পোস্টারে এবং কিছু কমেন্টসেরও। আশা করছি আমি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি জানি না, নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন সেগুলো, এক এক করে নিশ্চয়ই সবই দেওয়া হবে। তো যেটা বলছিলাম যে ডক্টর ইউনূসের কাছে এগুলোর জবাব আছে যে বাংলাদেশ এতই যদি ক্ষমতাধর, 7 সিস্টার্স দখল করে নিয়েছে এবং পাকিস্তান তার পরম বন্ধু, তাহলে এই যে চরম বিপদের দিনে কেন পাকিস্তানকে তিনি ডাকাডাকি করছেন না? সেখান থেকে ডাক্তার হায়ার করছেন না কেন? ও ও ও পাকিস্তানে তো ডাক্তারই নেই, কারণ সেখানে তো ডাক্তার প্রস্তুত হয় না, সেখানে জঙ্গি প্রশিক্ষণ হয়, সেখানে জঙ্গি তৈরি হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সায়েন্টিস্ট, বুদ্ধিজীবী তো তৈরি হয় ভারতে। তাই যখন প্রয়োজন পড়ে, যখন বিপদে পড়েন, তখন সেই ভালো প্রতিবেশীর কথা মনে পড়ে। তার মানে ওনারাও জানেন যে ভালো প্রতিবেশীটাকে, অথচ এই প্রতিবেশীর পেছনে নিয়মিত লাগা হয় কেন? আছে প্রশ্নের উত্তর ডক্টর ইউনূসের কাছে আর তার পারিষদবর্গর কাছে, যারা বড় বড় লেকচার দেয় তাদের কাছে এই প্রশ্ন রাখলাম। এই শিশুগুলির যে প্রাণ চলে গেল, সেই তদন্ত পরিষ্কার করে করতে হবে একজন ভারতীয় হিসেবে, যেহেতু ভারতের প্রতিনিয়ত নুন খায় এই বাংলাদেশের গভর্নমেন্ট। প্রতি মুহূর্তে যেমন ভারতের কাছে হাত পাততে হয়, ডাক্তার দাও, ওষুধ দাও, নার্স দাও করে, তেমনি তাদের জবাবদিহিও করতে হবে যে এতগুলি শিশুর প্রাণ দিনের বেলায় ফাইটার জেট প্রশিক্ষণের জন্য কেন গেল এবং তার দায়িত্ব কে নেবে? এখনও কি তার দায় স্বীকার করে পদত্যাগ করেছে ডক্টর ইউনূস? করেনি,
কারণ তার পদের লোভ। এই লোকটা যে কিসের জন্য বাংলাদেশের গদিতে এসে বসেছে আর জবরদস্তি শেখ হাসিনাকে হটিয়ে এই টার্ময়েল বাংলাদেশে তৈরি করেছে, পাবলিকের জন্য বাংলাদেশের পুরোপুরি অনিশ্চয়তার জীবন তৈরি করে দিয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ সেটা বুঝতে পারছে। ভবিষ্যতে তাদের ভুল তারা শুধরে নেবে। তাদের দেশে যাতে এই টার্ময়েল শেষ হয় এবং শান্তি ফিরে আসে, এই দায়িত্ব কিন্তু তাদেরই। কারণ বাংলাদেশ বারবার স্বাধীন হোক আর না হোক, হ্যাঁ, টার্ময়েল কিন্তু, ঝামেলা কিন্তু তাদের পিছু ছাড়ছে না। এবং সঠিক প্রতিবেশী, ভদ্র প্রতিবেশী হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমি সবসময় চাইবো বাংলাদেশের ভালোই হোক। কারণ আমরা কারুর ক্ষতি চাই না, ভারতীয়রা কারুর ক্ষতি চায় না। এবং এই যে শিশু এবং বড়রা যারা চলে গিয়েছেন, তাদের আত্মার প্রতি সম্পূর্ণ সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি। প্রত্যেকের আত্মা যেন শান্তি পায়। এই বাচ্চাগুলি যারা এখনও বেঁচে রয়েছে তারা যেন সুস্থ হয়ে ওঠে, এই কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আপনাদের এই বিষয়ে কি বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং ভিডিও বেশি করে শেয়ার করবেন, যেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ভিডিও পৌঁছয় এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছেও পৌঁছয় যে আসলে ভারতবাসীরা কীরকম এবং ভারতের গভর্নমেন্ট যে কতটা সাহায্য করে তার প্রতিবেশীদের, সেই হেতু তাদের প্রতিবেশীদেরও একটু তো সেটা মনে রাখা উচিত। আমরা বাংলাদেশের কাছে কিচ্ছু চাই না, শুধু একটু ভদ্রতা, এটা তো তারা করতেই পারে নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে অতি অবশ্যই না। এই বলে এই ভিডিও এখানেই শেষ করবো। সকলকে নমস্কার জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।